নমস্কার সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোষ মেয়রে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ এপিসোড 21। আজকের ঘটনা পাঠিয়েছে সর্বরী আজিমগঞ্জ থেকে। আশা করছি ঘটনাটি তোমাদের বেশ ভালো লাগবে। আমার বেশ ভালো লেগেছে বলেই আমি ঘটনাটি শেয়ার করছি তোমাদের সাথে। আর তোমাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে তোমাদের সাথে ঘটে যাওয়া বা কারোর কাছ থেকে শোনা ঘটনা, এরকম অলৌকিক ভৌতিক যাই বলো তোমরা, তো আমাকে অবশ্যই মেল করে পাঠিয়ে দিতে পারো ঘোষমেয়ে314@gmail.com-এ। আমি ডেসক্রিপশানে ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, সেটা ভালো হোক কিংবা খারাপ, কারণ তোমরা না বললে আমি আমার ভুল ত্রুটিগুলোও শুধরোতে পারবো না। তো আর বেশি দেরি না করে ওয়ান্স এগেন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোষমেরে। আর একটা কথা, তোমরা শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ না, চ্যানেল সাবস্ক্রাইব করছো না, ভিডিও লাইক করছো, আরে করে দাও বাবা। আমার এখন চ্যানেলটা একদম নতুন, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো আর বেশি কথা না বেরিয়ে ওয়ান্স এগেন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোষমেরে। ঘটনা শুরু করছি সর্বরীর ভাষায়। হ্যালো নিকিতা, আমি সর্বরী। আমার বাড়ি আজিমগঞ্জে। আগে আমি ভূত প্রেত তেমন বিশ্বাস করতাম না, কারণ কোনো দিনও আমার সাথে এরকম কিছু ঘটেনি। আমি প্রত্যেকটা জিনিস খুব যুক্তি দিয়ে বোঝার ও সবাইকে বোঝানোর চেষ্টা করতাম। কিন্তু একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে এবং আমি এই ভূত প্রেত সম্বন্ধে মানতে বাধ্য হই। ঘটনাটা এই 1.5 বছর আগের ঘটনা। আমার মনে হলো এই ঘটনাটা মানুষজনকে শোনানোর মতো একটি ঘটনা। আমি ঘটনাটা শুরু করছি। অনেক দিন ধরেই বাড়ির লোকের ইচ্ছে ছিল পুরী বেড়াতে যাবে। আমি যখন ছোট ছিলাম তখন একবার যাওয়া হয়েছিল, তারপর থেকে আর যাওয়া হয়নি। যখন যাওয়ার ভাবনাও করা হলো তখন কোভিড হয়ে গেল। কোভিড সিচুয়েশন চলছিল আর কি। তো সেই কারণেই অনেক দিন ধরে প্ল্যান পিছোতে আমাদের ফাইনালি টিকিট পাই আমরা 2022-এ, মিডিলকার দিকে। কোভিডের কারণে তখন আস্তে আস্তে সব কিছু নর্মাল হচ্ছে। আমরা বেশ 7-8 জন যাচ্ছি। ট্রেন ছিল কামাখ্যাপুরী এক্সপ্রেস, কোচ নাম্বার S9। দেখতে দেখতে ঘুরতে যাওয়ার ডেটও চলে আসলো। 3:40-এ আজিমগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছাড়বে। আমরা তার অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, কারণ আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কোনোভাবেই ট্রেন মিস করা চলবে না। যথারীতি ভালোভাবে আমরা ট্রেনে উঠেও পড়ি। সব ভালোই যাচ্ছিল। কামরাটা সেদিন একটু ফাঁকা ফাঁকাই ছিল। পুরীতে গিয়ে পৌঁছবো পরের দিন সকাল 7:40 নাগাদ। যেহেতু অনেকজন ছিলাম আর সবার সিটটা এক জায়গায় পড়েছিল, তো গল্প করতে করতে কীভাবে সময় কেটে গেল বুঝতেও পারলাম না। রাতের বেলায় 9:30 কি 9টার দিকে, যেহেতু প্রচুর ট্রাভেল হয়েছে, 9:30-9টার দিকে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। পরপর একটা একটা করে লাইটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সবাই বন্ধ করে দিচ্ছে আর কি, প্রত্যেকের ঘুমের সমস্যা হচ্ছে। এমনকি আমরাও আমাদের লাইটটা অফ করে দিই। রাতের বেলা ট্রেন যেন আরও জোরে ছুটছে। একেই তো এক্সপ্রেস, তার উপরে রাতের বেলা যেন আরও জোরে ছুটছে ট্রেনটা, প্রচণ্ড দুল ছিল। রাত ওই 12:30 নাগাদ আমার ঘুমটা ভেঙে যায়। যদিও তেমন কোনো ভালো ঘুম হচ্ছিল না, কারণ আমার ট্রেনে শোয়ার অভ্যাস একদমই নেই। আর তার উপরে ভীষণ হাওয়া দিচ্ছিল আর প্রচণ্ড একটা দুলন্ত একটা ভাব ছিল, যেহেতু খুব জোরে যাচ্ছিল ট্রেন। এবং আমার প্রচণ্ড টয়লেট পাই। আমি একদম ওপরে ছিলাম, নিচে নেমে আসি এবং নিচে ফোনের লাইটটা জ্বালিয়ে দেখি, ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখি যে সবাই ঘুমোচ্ছে, যে একটু জার্নি করা হয়েছে। আমার মা মাসি প্রচণ্ড ঘুমোচ্ছে। আমার মার একদমই ঘুম আসছিল না। আমি আওয়াজ কানে যাচ্ছিল আর কি, কথা বলছিল, মা আর মাসি একসাথে গল্প করছিল। তো দেখছি মা আর মাসিও ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকবো না, কারণ একটুখানি জাস্ট 10-15 পা দিলেই টয়লেট, এই সামনেই দেখাই যাচ্ছে দাঁড়িয়ে। তার জন্য আমি ভাবছিলাম দাঁড়িয়ে ডাকবো না। সোজাসুজি দাঁড়িয়ে টয়লেটের দিকে তাকিয়ে দেখি টয়লেটের ওখানে বেশ 2-3টে লাইট জ্বলছে, আলো ঝলমল করছে। আমি সাহস করে ভাবলাম একাই যাব। একটু দাঁড়িয়ে থেকে তাও কি মনে হলো, দেখলাম দাঁড়িয়ে তাকিয়ে আছি টয়লেটের দিকে, দেখলাম 3টে মহিলা ওখানে আছে, বিবাহিত 3টে। দেখে বেশ ভালোই মনে হচ্ছে, ভালো পরিবারের যেরকম এক একজনকে দেখে মনে হয় না, তো সেরকম ভালোই মনে হচ্ছে। আমার কাছে তো কিছুই নেই, তাও আমি হাতের ফোনটা রেখে দিয়েই গেলাম একা একা, যে বাথরুম করেই বেরিয়ে চলে আসবো। বলা যায় না, যদিও রাতের কথা, যেহেতু সামনেই, তার জন্য আর মা মাসি কাউকে আর ডিস্টার্ব করলাম না, একাই চলে গেলাম। হাতের ফোনটা রেখে, আমার কাছে তখন কিছুই নেই, আমি একাই হাঁটতে হাঁটতে চলে যাই।
আর এটাই ছিল আমার সবথেকে বড় ভুল। ওখানে একদিককার গেটটা খোলা ছিল আর সেখান দিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমি ওখানে যেতেই ওই মহিলারা জিজ্ঞেস করলো, টয়লেটে যাবে? আমি বললাম হ্যাঁ। ওনারা বলল, দাঁড়াও আমরা আগে যাই তাহলে। তুমি দাঁড়াও, পরপর 3টে টয়লেট, 3টেতেই ওনারা ঢুকে পড়লেন। আমিও কিছু বলতে পারলাম না, কারণ ওনারাই আগে এসেছে। ওনারা দাঁড়িয়েছিলেন যদিও, তো আমি কিছু আর ঝামেলা বাড়াতে চাইলাম না। ওনারা আসুক, আর কতক্ষণই বা লাগবে। ওনারা টয়লেটে ঢোকার পর আমার সাথে যে কি হয় সেটা আমি নিজেও বুঝতে পারিনি, আজ অবধি না। ওনারা টয়লেটে যাবার পরে আমি একটানে যে কতক্ষণ দাঁড়িয়েছিলাম সেটা আমি নিজেও জানি না। আমি টয়লেটের দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়েই আছি যে ওরা বেরোবে আর আমি ঢুকবো। আধ ঘন্টা 1 ঘন্টা আমি এভাবেই দাঁড়িয়ে আছি, কেউ বেরোচ্ছে না, কিন্তু আমি ওখান থেকে সরেও যাচ্ছি না। যেখানে আমি দিনের বেলাতেই বাথরুমের কাছে দাঁড়াতে পারছিলাম না, এত বাজে স্মেল, তার উপর একটা গেট দিয়ে অনবরত হাওয়া আসছে, তাও আমি ওখান থেকে নড়ছি না। নিজের চেতনায় ফিরে আসি আমি আমার মা আর মাসির ধাক্কায়। কামরার প্রায় অর্ধেক মানুষ উঠে পড়েছে আমার বাড়ির লোকের চেঁচামেচিতে। আমি তখনই দরজাগুলো খুলে দেখি কেউ নেই। আমার যখন যখন মা আর মাসির ধাক্কায় আমার জ্ঞানটা ফেরে যে আমি দাঁড়িয়ে আছি কিন্তু, তো তখন আমি ওই বাথরুমের দরজাগুলো খুলে দেখি যে কেউ নেই, কিন্তু আমি এক টানা ওখানে দাঁড়িয়ে আছি বাথরুমের দরজার দিকে তাকিয়ে। 3টে বাথরুমেই কেউ নেই, পুরো ফাঁকা। আমি প্রচণ্ড ভয় পেয়ে মা মাসিকে জড়িয়ে ধরি। মা আর মাসি আমাকে সিটে নিয়ে এসে বসায় আর আমাকে বকাবকি করে যে সবাইকে বলে কেন যায়নি, কাউকে যেন নিয়ে কেন যায়নি, একা কেন গিয়েছিলাম সেই কারণে। রাগ করারই কথা, যদিও গেলেও ফিরে আসিনি কেন, ওখানে দাঁড়িয়েছিলাম কেন, এরকম বিভিন্ন কথা। আমি নিজেকে সামলে নিয়ে সব ঘটনা বলি, আর ঠিক তার পর মুহূর্তেই আমি পিঠে খুব জ্বালা অনুভব করি। মাকে দেখতে বলি, মা পিঠটা দেখে বলে, বেশ সরু হয়ে, একদম সরু হয়ে একটা চিড়ে দেওয়ার দাগ, কিন্তু বেশ গভীর, কিন্তু রক্ত বেরোচ্ছে, সরু কিন্তু প্রচণ্ড গভীর একটা চেরার দাগ, পিঠে আড়াআড়ি বরাবর। আমার ঠাকুমা তখনকার মতো যা যা প্রাথমিকভাবে করা দরকার, অর্থাৎ একটু ঝাড়া টাড়া যা যা করা দরকার সেগুলো করে। আমার কথা শুনে বাড়ির সবাই তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, যারা যারা সাথে ছিল আর কি, আমরা যাচ্ছিলাম, এবং আশেপাশকার যারা ট্রেনের বাকি যাত্রীরাও ছিল, আমার মা মাসি সবাই উঠে জেগে গিয়ে দেখছে যখন আমি নেই, তখন একটা হয়েছে যে কোথায় গেল মেয়ে, ইয়াং মেয়ে কোথায় গেল, এরকম একটা ব্যাপার। তো বাকি যাত্রীরাও এসে কেউ কেউ বলছিল যেরকম একা কাউকে না বলে, কাউকে না নিয়ে এরকমভাবে যাওয়াটা ঠিক না, যেহেতু তখন মাঝরাত, সবাই ঘুমোচ্ছে, সবাই ক্লান্ত বিধ্বস্ত, সবাই জার্নি করে এসেছে, কারো ভালো ঘুম আসে, কারোর না, কিন্তু কেউ অত তো খেয়াল করে না যে কে কোন দিকে যাচ্ছে। তো আমার যারা ছিল, যারা আর কি বুঝতে পেরেছে ঘটনাটা যে কি হয়েছে, তো সবাই বলছিল যে আমার চুলটা বাঁধা ছিল বলে আর আমার সাথে জালকাঠি ছিল বলে শুধু আমায় ওরা আটকে রাখতে পেরেছিল, আমার নইলে কোনো ক্ষতি করে দিত, যেগুলো যদি এই দুটোর কোনোটাই না থাকতো আমার কাছে, তাহলে এগুলো একটা বড় সড়ো ক্ষতি করে দিতে পারতো। এগুলো থাকার কারণে ওরা শুধু আমাকে আটকে রাখতেই পেরেছিল ওখানে। আমি আজ অবধি নিজেই এই ঘটনার আমি কিছু আমি কি ব্যাখ্যা দেবো, আমি যে কি হয়েছে আমি কি যুক্তি দেব? আমি নিজে, আমার সজ্ঞান আছে, আমি দেখছি, আমি দাঁড়িয়ে আছি, আমি দরজার দিকে তাকিয়ে আছি টয়লেটের, যে বেরোবে আমি ঢুকবো, আমি ভালোভাবে গেলাম, কিন্তু আমি দেখে গেলাম আমার ফোনে 12:30 বাজে। আমি যখন আমার মা মাসির ধাক্কায় যখন ফিরে আসছি তখন দেখছি 1:30 বেজে গেছে। এদিকে আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আমি ওখান থেকে সরেও আসি না, আবার তারা বেরোচ্ছে না, এটা কীভাবে সম্ভব? তারপর যখন মা মাসির ধাক্কায় যখন আমার জ্ঞানটা ফিরলো আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমি নিজের হুঁশে আসলাম, তখনই আমি সঙ্গে সঙ্গে বাথরুমটা খুলে দেখছি যে কেউ নেই বাথরুমে, কেউ নেই।
এই যে জিনিসটা ছোট মনে হলেও শুনলেও যেগুলো হয় না কারোর সাথে সেগুলো ভীষণ বাজে একটা খারাপ, মানে একটা মনে একটা দাগ কেটে যাওয়ার মতো জিনিস। তার উপরে যখন ফিরে আসে আমার সে প্রচণ্ড জ্বালা, নর্মাল চেরা ওরকম না। আমার মা দেখেছে, সবাই মানে আমার যারা ছিল মা আমার সবাই দেখেছে, মানে এমনভাবে চেরা রক্ত বেরিয়ে আসছে, কিন্তু এত সরু ওসব কীভাবেই বা ওরা ওইভাবে খিমচে গেল কী করে ওরকমভাবে? হয় কি এটা কখনো সম্ভব? জামার উপর দিয়ে কে খামচিয়ে দিল আমাকে? কিছু বুঝতে পারিনি, আমি কিচ্ছু বুঝতে পারিনি। তো এই ছিল নিকিতা তো এটাই ছিল সর্বরীর কাছ থেকে পাওয়া ঘটনা, মানে বেশ ভয়ানক একটা ঘটনা। এরকমও যে হয় সেটা কারোর কাছ থেকে না শুনলে বিশ্বাস করা যায় না। সে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে, কোন ট্রেন, কোন কোচ, সব কিছু আর কি। তো তোমরা কেউ এই ট্রেনে ট্রাভেল করেছো নাকি, বা এই কোচ নাম্বারে মানে এই কোচটাই ট্রাভেল করেছো নাকি অবশ্যই বলো। আর কারোর সাথে কোনো রকম এরকম ঘটনা ঘটেছে কি সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কাছেও যদি ঘটনা থাকে তো প্লিজ আমাকে মেল করে পাঠিও, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি কোনোভাবেই এগোতে পারবো না। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটাকে আমি আর বেশি লেন্দি করবো না, সবাই পাশে থেকো প্লিজ। তো আর বেশি দেরি না করে আর বেশি দেরি করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই